নীল আকাশে সাদা কালো মেঘের ঘনঘাটা, অনেক উপরে দল বেঁধে কিছু চিল উঠছে। সূর্য দেখা যাচ্ছে, তবে তাপ ছড়াচ্ছে না তেমন। বৃষ্টি এক ধরনের রোদ ঝলকানি দিচ্ছে। কুচি করা সেই রোদ বারান্দা ভেদ করে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মোনার ঘরের মেঝেতে। ধূসর পর্দা ভেদ করে আসছে শীতল বাতাস, হৃদয় জোড়ানো আবহাওয়া। অথচ মোনার প্রচন্ড মেজাজ খারাপ। ওর হাতে একটা নীল রঙের শাড়ি, একটু আগেই নিপা এসে দিয়ে গেছে। প্রথমে ভেবেছিল আজ রাহার জন্মদিনে যাবে, তাই হয়তো ভাবিয়ে সুন্দর শাড়ি ওকে দিয়ে গেছে। কিন্তু না, নিপাকে জিজ্ঞেস করতেই আসল কারণটা জানতে পারল। পাত্রপক্ষ নাকি আজই ওকে দেখতে আসবে। খবরটা শুনে মোনা নির্বাক হয়ে গেল। নিপা জানালো ওরা আগে থেকে কিছুই জানায়নি। গতকাল রাতে মঈনকে জানিয়েছে। মঈনের নিজের শরীরও ভালো নয়, দুদিন ধরে জ্বর উঠে শরীর দুর্বল। তবুও সে পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছে। মোনা ঘুমিয়ে পড়ায় নিপা ওকে কিছু জানাতে পারেনি। শুনে মোনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনে মনে ভীষণ বিরক্ত হলো। সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসে থাকতে ওর কোনো ইচ্ছে করছে না, আর না কোনো আগ্রহ আছে বিয়ে করতে। পাত্রপক্ষের উপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। কেন তোরা আগে থেকে কিছু জানিয়ে আসবি না? আশ্চর্য, ওদের উপর মোনার খুব রাগ হচ্ছে। সে সাথে হচ্ছে নিজের উপরও। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, তাহলে ও কেন এই বিষয়টা নিয়ে খামখেয়ালিপনা করছে? কেন এসব বিষয়ে তাল মেলাচ্ছে? কেন না করতে পারছে না? কেন মন থেকে কোনো সায় পাচ্ছে না? কাউকে কিছু জানাতে পারছে না বলেও বিষয়টা ওকে মন থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মোনা বিরক্ত বোধ করলো নিজের উপর। মনটা আসলে চায়টা কি? কিছুই তো বুঝতে পারছে না সে। নিজেকে তো এতদিন মোনা যথেষ্ট ম্যাচিউর মনে করে এসেছে, তাহলে আজ কেন নিজের মানসিক দ্বিধাদ্বন্দ্বে নিজেকে অতি ঠুনকো মনে হচ্ছে? মোনা হতাশ হয়ে গেল। মনে হলো খুব বাচ্চামো করছে সে। দুপুরে রাগ করে ভাতও খেলো না। নিপা অনেক জোরাজোরি করলো, কিন্তু কাজ সে দিল না। মোনা শুধু এক গ্লাস পানি খেয়ে নিল। পানিটা শেষ করার পরই ফোনে রাহার মেসেজ এলো। ও মোনাকে তাড়াতাড়ি চলে যেতে বলেছে। মেয়েটা ওর হাতে সাজতে চায়, ওকে নিয়ে পুরো ডেকোরেশনটা করতে চায়। যেহেতু ওর কোনো কাছের বোন বা ফ্রেন্ড নেই, তাই সব আবদারটা রাহা মোনার কাছেই করে। মেয়েটা অবশ্য আরো নানা প্ল্যান করেছে, মোনা গেলেই নাকি সেসব ঠিকঠাক করবে। মেসেজ পড়ে মোনার মনটা আরো খারাপ হয়ে গেল। না ও নিজের বড় ভাইকে না করতে পারবে, না রাহাকে মানা করতে পারবে। এত করে বলার পরও যদি না যায়, তাহলে মেয়েটার খুব মন খারাপ হয়ে যাবে। মোনা বুঝতে পারলো না এখনো কি করবে। ও ফোনটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। ড্রয়িং রুমের সোফায় পাত্রপক্ষের সামনে চুরি পরে বসে আছে মোনা। নিপা অবশ্য আরেকটু ভালোভাবে সাজতে বলেছিল ওকে, কিন্তু মোনা আমলও নেয়নি। যেখানে মনের সায় নেই, সেখানে সাজগোজ বিলাসিতা। যাই হোক, পাত্র নিয়ন, সে আর তার দু বোন দুলাভাইয়ের সঙ্গে নিয়ে এসেছে। দেখতে ভালোই, কথাবার্তা মার্জিত। এছাড়া বাকিরাও সহজভাবে কথাবার্তা বলছে মহিনের সাথে। মোনার সাথেও নম্রভাবে কথাবার্তা সেরেছে। নিয়নের দুই বোন মোনার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলো মেয়েটা বুদ্ধিদীপ্ত, খানিকটা আত্মকেন্দ্রিক, সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। ওরা ভাইয়ের জন্য পছন্দ করে ফেললো মোনাকে। কথাবার্তা এগোতে লাগলো সেভাবেই। এদিকে ওদের পজিটিভ সাইন বুঝতে পেরে মোনা বিস্মিত হলো। ও তো কথাবার্তা বলেছে খানিকটা রুড ভাবে, যাতে করে বিয়ের কাহিনী এখানেই থেমে যায়। অথচ তাদের আচরণ দেখে সব উল্টো মনে হচ্ছে। রাহা অনেকক্ষণ যাবৎ মোনাকে ফোনে ট্রাই করেছে, কিন্তু পাচ্ছে না। এদিকে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। রাহা দ্বিধাগ্রস্ত হলো। ম্যাম কি আসবে না? রাহার মনটা খারাপ হলো। মাকে বিষয়টা বলতে রিমু বেগম ওকে বললেন মোনার বাড়ি চলে যেতে, গিয়ে সাথে করে নিয়ে আসতে। আগেও কয়েকবার ওদের বাসায় যাওয়া হয়েছে রাহার। নিপার সাথেও পরিচয় আছে ভালোই। মায়ের কথা শুনে রাহা তাই করলো। রওনা হলো মোনার বাড়ির উদ্দেশ্যে। তবে ওখানে গিয়ে পাত্রপক্ষের সামনে মোনাকে বসে থাকতে দেখে রাহা ভীষণ অবাক হলো। নিপা ওকে মোনার ঘরে নিয়ে বসালো, এরপর সবটা জানালো। ম্যামের বিয়ে হয়ে যাবে শুনে রাহার মনটা খুব খারাপ হয়ে গেল। চুপচাপ বসে রইল। পাত্রপক্ষ কথাবার্তা শেষ করে চলে গেল আরো ঘন্টাখানিক পর। মোনা নিজের রুমে এসে রাহাকে দেখতে পেয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুড়ি দুল খুলতে খুলতে পরিস্থিতি স্বাভাবিক করতে খানিকটা হেসে বলল, অনেকক্ষণ ধরে বসে আছো তাই না? রাহা মুখ ভার করে বলল, তুমি তো বলনি তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ করেই জানালো আজ আসবে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। রাহা প্রশ্ন করল, তুমি বিয়ে করে ফেলবে এত তাড়াতাড়ি ভাবিনি। আমিও ভাবিনি।
তোমাকে অনেকগুলো কল করেছি, ধরনি কেন? মোনা কি বলবে বুঝতে পারলো না। এসব কি বলা যায় যে আমি তোমার জন্মদিন যে যেতে পারবো না বলে ফোন ধরিনি? তাই কথা এড়াতে বলল। দেখেছো, তোমার আজ জন্মদিন, কোথায় তুমি আনন্দে ফুর্তি করবে তা না, এখানে এসে বসে আছো। আন্টি বকা দেবে না? তুমি ফোন ধরছিলে না বলে মাই তো আমাকে পাঠালো। ও, কিন্তু আমি তো যেতে পারবো না, দেখলেই তো বাড়িতে একটা। রাহা মন খারাপ করে বলল। সেটা তো হতে দিচ্ছি না, তুমি এক্ষুনি আমার সাথে যাবে। না, এখন রেডি হয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। রাহা পাত্তা দিল না। যা পরে আছো তাতেই তোমাকে অনেক সুন্দর লাগছে, এভাবেই চলো। না না, এভাবে কিভাবে? ধুর, কিছু হবে না। তাছাড়া আমি তো ঠিক করেছিলাম তুমি আমি দুজনেই শাড়ি পরবো। এখন কথা পাল্টালে তো চলবে না। তাছাড়া আজ আমার জন্মদিন, আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। ধরে নাও, ধরে নাও এটাই আমি চাই তোমার থেকে। রাহার সাথে মোনা কথায় পারল না। মেয়েটা জোর জবরদস্তি আর ইমোশনাল ব্ল্যাকমেল করে সঙ্গে নিয়ে চলল মোনাকে। শাড়িটা পর্যন্ত পাল্টাতে দিল না। রাহাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মেহমানদের আনাগোনাও শুরু হয়ে গেছে। রাহা ওকে প্রথমেই নিয়ে গেল রিমু বেগমের কাছে। ডাইনিং টেবিলে তিনি তখন প্লেট সাজিয়ে রাখছিলেন। রাহা গিয়ে রিমু বেগমকে মোনাকে পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা বলতে লাগলো। রোদ্দুর সোফায় বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। বোনের কথাবার্তা কানে যেতেই ভ্রু কুঁচকে ঘাড় বাঁকিয়ে তাকালো সে। খোলা চুলে নীল শাড়ি পরা, অপ্রস্তুত মুখে হাসি টেনে রাখার চেষ্টারত মোনাকে দেখেই ওর শরীর মন শীতল হয়ে গেল। বুকে কাঁপন ধরল। আপনা আপনি কান থেকে ফোনটা নামিয়ে ফেলল। কিন্তু রাহার কথাগুলোর মানে বুঝতে পেরে সাথে সাথে অন্যদিকে নজর ঘোরালো। রাগে হাত পা নিষ্পিস করতে লাগলেও কিছু বুঝতে দিল না, উঠে চলে গেল। তবে যাওয়ার আগে স্পষ্ট কানে এলো রিমু বেগমের আফসোসের সুর, যেটা তিনি মুনার বিয়ের কথা শুনে করছেন। রোদ্দুরের মুখ ফুটে বেরিয়ে এলো ছোট্ট কালি। আমি অ্যাসল, নয়তো অন্যের হবু স্ত্রীর দিকে তাকাই কেন? এরপরেরই বাকি সময়টা রোদ্দুর দূরে দূরেই থাকলো। মুনারও কেন জানো না সাহস হলো না আর ওর দিকে তাকানো। রাত প্রায় 9:30। ড্রয়িং রুমে সাজসজ্জা ভিড়ে চমকিত হচ্ছে সবকিছু। কেক কাটার পর্ব একটু আগেই মাত্র শেষ হয়েছে। এখন সব মেহমানরা যে যার জায়গায় বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। রাহার ক্লাসমেটরা ওকে ঘিরে গল্পগুজব করছে। মুনা রিমু বেগমকে রান্নাঘরে একটু একটু হেল্প করছে। যদিও রিমু বেগম দিচ্ছে না, তবুও মুনা জোর করেই করছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে কাজ করছে। দেখতে পুরো দমে গৃহিণীর মতো লাগছে। রিমু বেগম কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। এই মেয়েটাকে তার কাছে এত ভালো লাগে কেন তিনি সেটা জানেন না। মনে হয় নিজের কাছের কেউ। পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলেন। বাইরে থেকে ইনামুল সাহেবের হাঁকডাক ভেসে আসায় তিনি আবারও নিজের কাজে মন দিলেন। রোদ্দুর অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে এসেছে। ওর 2 হাতই ভরা। ক্লান্ত সে ভীষণ। তাই তো মায়ের কাছে এক গ্লাস পানি চাওয়ার জন্য রান্নাঘরে গেল। কিন্তু দরজায় দাঁড়িয়েও চমকিত হলো। নীল শাড়ি পরা তার স্বপ্নময়ীকে মায়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেখে ওর চোখ কপালে উঠে গেল। কিন্তু পরক্ষণে তাচ্ছিল্য করে হাসলো। যে মেয়ে ওর অনুভূতির কোনো মূল্য দেয় না, ওর মন বুঝে না, ওকে দূরে সরিয়ে দিয়ে অন্যের জন্য এমন সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসতে পারে, তাকেও কেন নিজে স্বপ্নময় ভাবছে। রোদ্দুরে চোয়াল শক্ত হয়ে গেল। ভস্ম করা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর গলা ঝেড়ে মাকে বলল, মা, তুমি কি ব্যস্ত? গমগমে গলা স্বর শুনে রিমু বেগম আর মোনা একসাথে পেছনে ফিরল। এতক্ষণ ধরে দুজনের কেউই খেয়াল করেনি পেছনে রোদ্দুর দাঁড়িয়ে আছে। রিমু বেগম ছেলেকে দেখে বলেন, কেন? পানি পেতে পারি? দাঁড়া দিচ্ছি। মোনা তখন বক্স প্যাকেট করছিল। ও এক পলক রোদ্দুরকে দেখে আবারও নিজের কাজে মন দিল। কিন্তু বেশ অপ্রস্তুত বোধ করলো। অজান্তেই নিজেকে কেমন লুকিয়ে ফেলতে ইচ্ছে করলো ওর। রিমু বেগম পানির গ্লাস হাতে নিয়ে ছেলেকে খাইয়ে দিলেন। পানি খেয়ে রোদ্দুর আরেক মুহূর্ত দাঁড়ালো না। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো বাতাস বইছে। মোনার ব্যাগে ফোন বাজছে। ও ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে মইনের নাম দেখতে পেল। ভাইয়ের কল দেখে মোনা তড়িঘড়ি করে এই কলটা রিসিভ করলো। সাথে সাথেই মইনের চিন্তিত গলার স্বর শোনা গেল। হ্যালো মোনা, কোথায় তুই? কখন আসবি? মোনা ভাইয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে বলল, আমি রাহাদের বাড়িতে এখনো। অনুষ্ঠান কি শেষ হয়নি? শেষ পর্যায়ে আমি চলে আসতে চাচ্ছিলাম। আন্টি
জোর করছে, বলছে একটু পরে যাওয়ার জন্য। কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, বেশ রাতও হয়ে গেছে। কথাটা সত্য। বাইরের আবহাওয়া দেখে মোনা নিজেও চিন্তায় পড়ে গেছে, একা এত রাতে যাবে কিভাবে। তাই ও বলল। ঠিক আছে, আমি চলে আসছি আন্টিকে বুঝিয়ে। মঈন বলল। ওনাকে বুঝিয়ে বল আমি তোকে নিতে আসছি, উনি বুঝবে। মোনা বিরক্তি করলো। না না, তুমি কেন আসবে? তোমার শরীরটা তো ভালো নেই, আমি চলে আসতে পারবো, চিন্তা করো না। বোনের কথা শুনে মঈন চটে গেল। পাগল তুই, এত রাতে তোকে আমি একা আসতে দিব? রাস্তাঘাট খালি, এখন কি তুই গাড়ি করে পাবি? আবার কোনো বিপদে পড়িস, আমি আসবো তোকে নিতে। একদম বেশি কথা বলবি না, সবসময় একা চলতে দেই বলে ভাবিস না তোকে আমি একেবারে ছেড়ে দিয়েছি। বাই হই তোর, ভুলে যাস না। মোনা ভাইয়ের ধমক খেয়ে চুপসে গেল। পরক্ষণে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল। কিন্তু তোমার শরীরটা তো। মঈনের জোরালো কণ্ঠস্বর। উফ, আমার শরীরের কথা বাদ দে, তুই ওদেরকে বল তুই বাড়ি যাবি, আমি এসে তোকে ফোন দেবো। ভাইয়ের সাথে কথায় না পেরে মোনা হাল ছেড়ে দিয়ে বলল। আচ্ছা তাহলে ছাতা নিয়ে এসো। হুম। বাড়ি চলে যাওয়ার কথাটা মোনা রিমু বেগমকে জানাতেই তিনি বাদ সাধলেন, খানিকটা আপত্তি করলেন। তিনি চেয়েছিলেন মোনা আরেকটু থেকে একেবারে খেয়ে দিয়ে তারপর যাক। মোনা বুঝলো, কিন্তু ভাইয়ের দুশ্চিন্তার কথাটা বুঝিয়ে বলতে তিনিও বুঝলেন এবং রাজি হলেন মোনাকে যেতে দিতে। তবে বললেন এত রাতে অসুস্থ শরীর নিয়ে মঈন যাতে না আসে। মোনা যেন ওকে বারণ করে দেয় আসার জন্য। বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার নয়তো রোদ্দুর গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবে। শুনেই মোনার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। রোদ্দুর দিয়ে আসবে মানে? এই লোকের সাথে তো ওর কোনোদিনও মিলমিশ নেই, কথাবার্তাও নেই। রোদ্দুর তো ওকে এখন এড়িয়েই চলে। সামনে পড়লেও এমন একটা ভান করে যাতে মোনাকে সে চেনেই না, কোনোদিন দেখেইনি। যেন মোনা পৃথিবীর সব দোষে দোষী। ওর মতো অপরাধী নিষ্ঠুর আর কেউ নেই। তাহলে ও কেন রোদ্দুরের সাথে যাবে?